শুভ মধ্যাহ্ন। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা কেমন আছো? স্বাস্থ্যবিধি মেনে নিশ্চয়ই তোমরা ভালো আছো, আমিও ভালো আছি। ডক্টর আবুল হোসেন কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে সমাজকর্ম বিভাগের পক্ষ থেকে তোমাদেরকে শুভেচ্ছা ও স্বাগত জানাচ্ছি। এই মহামারী করোনা ভাইরাসের কারণে গোটা বিশ্ব যখন স্থবির হতে চলেছে, তখন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয় অনলাইন ক্লাস কার্যক্রমের উদ্যোগ নিয়েছে। তারই অংশ হিসাবে আমি তোমাদেরকে আহ্বান করব অনলাইন ক্লাসে যুক্ত থাকার জন্য। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা হয়তো 2020-21 শিক্ষাবর্ষের শিক্ষার্থীবৃন্দ, আমি গত 7 তারিখে তোমাদের সাথে আমি অনলাইন ক্লাসে যুক্ত ছিলাম। আবার আমি এসেছি। এখন আমার ক্লাস, এই অনলাইন ক্লাস প্রথম থেকে শেষ অবধি পর্যন্ত ধারাবাহিকভাবে আমি আশা করব তোমরা প্রতিটি ক্লাসে আমার সাথে যুক্ত থাকবে। অনলাইন ক্লাসে শুরুতেই আমি যে চেতনার কথা না বলে পারা যায় না, সেটা হচ্ছে আমাদের এই মহান মুক্তিযোদ্ধার কথা। আমাদের বাঙালির শ্রেষ্ঠ অর্জন, আমাদের আত্মত্যাগ, যেটা অবসরণীয় হয়ে থাকবে। 30 লক্ষ শহীদ, 2 লক্ষ মা বোনের ইজ্জত ও আত্মত্যাগের বিনিময়ে আমাদের স্বাধীন দেশ, স্বাধীন পতাকা। শ্রদ্ধাভরে আত্মোৎসর্গকারীদের স্মরণ করি বঙ্গবন্ধু, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে, যার অনুপ্রেরণায় সমগ্র বিশ্ব অর্থাৎ বাঙালি জাতি একটি নির্দিষ্ট ভূখণ্ড পেয়েছে। আর তার সাথে বাঙালির যে আত্মত্যাগ অবসরণীয় হয়ে থাকবে। ক্লাসের শুরুতেই, যেহেতু তোমাদের পরিচয় সরাসরি সম্ভব নয়, তাই আমি ক্লাসের শুরুতেই আমার পরিচয় দিয়েই শুরু করছি আজকের অনলাইন ক্লাস। আমি জয়তী দে, বিভাগীয় প্রধান, সহকারী অধ্যাপক, সমাজকর্ম বিভাগ, ডক্টর আবুল হোসেন কলেজ, রাজবাড়ী। শিক্ষার্থীবৃন্দ, আজকের পাঠ সমাজকর্মের গুরুত্ব, সমাজকর্মের পরিধি। সমাজকর্মের গুরুত্ব, সমাজকর্মের পরিধি পড়ানোর আগে আমি তোমাদের সমাজকর্ম সম্পর্কে, যদিও আমি গত ক্লাসে বলেছিলাম, আবারও আমি বলবো সমাজকর্মটা কি, খুব সংক্ষেপে বলবো। গতদিন আমি বিশ্লেষণ করে বুঝিয়ে দিয়েছিলাম তোমাদের। দেখো, সমাজকর্ম হচ্ছে একটি কলা, বিজ্ঞান ও পেশা। সমাজকর্ম কি? একটি কলা, একটি বিজ্ঞান এবং একটি পেশা। কলাটা কি? কলা হচ্ছে একটি সুনিপুণ কৌশল, অর্থাৎ একটা সুপ্ত প্রতিভার যে সুপ্ত প্রতিভার যে তোমার কৌশল, সেই কৌশলটাকে আমরা কি শিল্পকর্ম বলি। এই শিল্পকর্ম হচ্ছে আর্ট। সুপ্ত প্রতিভা প্রত্যেক মানুষের জন্মগতভাবে কিছু না কিছু সুপ্ত প্রতিভা নিয়ে জন্মগ্রহণ করে, আর সামঞ্জস্য পরিবেশের মাধ্যমে সে তার সুপ্ত প্রতিভা বিকশিত করে কি করে, সমাজে একটা গুরুত্বপূর্ণ জায়গায় অধিষ্ঠিত হয়, নিজে বাঁচে, সমাজকেও কিছু দেয়। আর বিজ্ঞানটা কি? বিজ্ঞানটা হচ্ছে স্থায়ী সমস্যার সমাধান। পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে, তথ্যপত্রের মাধ্যমে যে স্থায়ী সমস্যার স্থায়ী সমাধান দেওয়া হয়, সেইটা আমরা বিজ্ঞানসম্মত সমস্যার সমাধান বলি। তাহলে সমাজকর্ম একটা কলা, বিজ্ঞান ও পেশা। পেশাটা কি? পেশা হচ্ছে নির্দিষ্ট বৈশিষ্ট্য, দক্ষতা, নৈপুণ্য, যোগ্যতা সম্পন্ন কোনো ব্যক্তিকে আমরা পেশা বলে থাকি। ঠিক আছে? তাহলে এখন পেশার সাথে সাথে আমাদের প্রশ্ন আসে যে বৃত্তিটা কি? জীবন ধারণের সাধারণ উপায় এবং অবলম্বনকে বৃত্তি বলি। তাহলে পেশা আমরা বললাম যে নির্দিষ্ট বৈশিষ্ট্য, দক্ষতা, নৈপুণ্য,
যোগ্যতা সম্পন্ন কোনো বৃত্তিকে আমরা পেশা বলি। যেমন ডাক্তার, প্রকৌশলী, যেমন উকিল, এরা হচ্ছে পেশাজীবী মানুষ। আর মুটে, কুলি, রিক্সা চালক, এরা হচ্ছে বৃত্তিজীবী মানুষ, কারণ এদের কাজের জন্য কোনো যোগ্যতা দক্ষতার দরকার হয় না। কিন্তু একজন প্রকৌশলী, একজন ডাক্তার, একজন উকিল, তাদের কাজের জন্য কিন্তু নির্দিষ্ট বৈশিষ্ট্য, দক্ষতা, নৈপুণ্য, যোগ্যতার প্রয়োজন হয়। তাহলে আমরা এখন পেশাটা দেখলাম। তাহলে সমাজকর্ম একটা কলা, একটা বিজ্ঞান এবং একটা পেশা। শিক্ষার্থীবৃন্দ, তোমরা নিশ্চয়ই গত ক্লাসে আমি বিশ্লেষণ করে বুঝিয়েছিলাম আমাদের অনলাইন ক্লাসের সময় সংক্ষেপ, তাই অফলাইনে যখন আমরা আসব তখন তোমাদেরকে আরও সুন্দর করে বিশ্লেষণ করে বোঝানো যাবে। দেখো, সমাজকর্মের গুরুত্ব। সমাজকর্মের গুরুত্বটা আমরা প্রথমেই যদি আমরা বলি যে সমাজকর্ম শিল্প বিপ্লবের পর থেকে যত সমস্যা প্রকাট আকার ধারণ করে, সেখান থেকেই সমাজকর্মের উৎপত্তি হয় এবং সেখান থেকেই কিন্তু সমাজকর্মের গুরুত্বটা আমরা দিন দিন বেশি করে দেখতে পাই। সমাজকর্ম গুরুত্ব দেখো, প্রথম পয়েন্ট, সুপ্ত প্রতিভা বিকাশে সহায়তা। প্রত্যেক মানুষের অন্তর্নিহিত কিছু প্রতিভা জন্মসূত্রে সে পেয়ে থাকে। একটা বিষয় যে সেই প্রতিভাটা বিকশিত করতে তার সুষ্ঠু পরিবেশ লাগে, সেই পরিবেশের জন্যে সমাজকর্ম সে আয়োজন করে থাকে। যেমন সমাজকর্মী যে সমাজকর্ম বিষয়ে দক্ষ, যোগ্য এবং সুনিপুণ কৌশলের অধিকারী, তাকে সমাজকর্ম বিষয়ে ডিগ্রি এনে তাকে সমাজসেবায় আত্মনিয়োগ করতে হয়েছে। সে তখন দেখে যে যখন সমস্যাগ্রস্ত ব্যক্তি আসে, তখন সেই সমস্যাগ্রস্ত ব্যক্তির ভিতরে যে সুপ্ত ক্ষমতা আছে সেটাকে একটা সামঞ্জস্য পরিবেশের মাধ্যমে বিকশিত করার সুযোগ করে দেয় এবং তার যে সম্পদ রয়েছে সেই সম্পদের মাধ্যমে সে যাতে নিজেই নিজের সমস্যা সমাধান করতে পারে সে বিষয়ে তাকে সহযোগিতা করে থাকে। তাই সমাজকর্মীদের সমাজকর্ম বিষয়ে অত্যন্ত জ্ঞান থাকার, সুনিপুণ জ্ঞান থাকার দরকার। সুপ্ত প্রতিভা বিকাশে সহায়তা, সমাজ সংস্কার সাধন। দেখো, সমাজে কিছু রীতি নীতি, প্রথা, মূল্যবোধ থেকেই থাকে। যে রীতিনীতি আছে যে কিছু গ্রহণযোগ্য, কিছু গ্রহণযোগ্য নয়। যেগুলো গ্রহণযোগ্য নয় সেসব রীতিনীতি প্রথার বিরুদ্ধে সমাজ সংস্কার আন্দোলন গড়ে তোলা হয় এবং সেগুলোকে দূরীভূত করার জন্যে সামাজিক আন্দোলন, জনমত সৃষ্টি, বিভিন্ন পদক্ষেপের মাধ্যমে সেগুলো দূরীভূত করা হয়। সমাজকর্ম পাঠে আমরা সেটা জানতে পারি। সমাজ সংস্কার সাধন, যেমন দেখো, পূর্বে আমরা নাম শুনেছি যে সতীদাহ প্রথা। এই 1829 সালে সতীদাহ প্রথাটা ছিল অমানবিক প্রথা, নিষ্ঠুর, জঘন্যতম প্রথা। যে প্রথার কারণে কোনো হিন্দু বিধবা মহিলা মৃত্যুবরণ করলে তাকে স্বামীর চিতায় জ্বলন্ত নিক্ষেপ করা হতো। তাকে জ্বলন্ত নিক্ষেপ করা হতো স্বামীর চিতায়। এখন শিক্ষার্থীবৃন্দ, যখন এই জ্বলন্ত চিতায় নিক্ষেপ করা হতো একটি মানুষকে, তখন কিন্তু সে যেতে চাইতো না, তাকে জোরপূর্বক ধরে নিয়ে চিতায় নিক্ষেপ করা হতো। এই জঘন্যতম প্রথা রহিত করার জন্য সেই সমাজে রাজা ঈশ্বরচন্দ্র রাজা রামমোহন রায়, তোমার লর্ড বেন্টিং, মুক্তিবুদ্ধি সম্পন্ন আরও অনেক অনেক মনীষীরা এই আইনটা রহিত করেছিলেন। তাহলে এখনও কিন্তু আমাদের মাঝে আস্তে আস্তে দেখা যাচ্ছে যে সমাজ সংস্কার আন্দোলনের প্রতি সবাই একটি জনমত সৃষ্টি করে যদি কোনো কুপ্রথা থেকে থাকে সেটাকে রহিত করেন। সমাজ সংস্কার, সমাজকর্ম অধ্যয়নে সেটা আমরা জানতে পারি। সমস্যা সমাধানে বিজ্ঞানসম্মত জ্ঞান অর্জন। শিল্প বিপ্লব, এই যে সমস্যা সমাধানে বিজ্ঞানসম্মত জ্ঞান অর্জন। আমরা শিল্প বিপ্লবের কথা আমি তোমাদের বলেছি। শিল্প বিপ্লবের দুইটি প্রেক্ষাপট আছে, একটি হচ্ছে প্রাক শিল্প যুগ আর একটা হচ্ছে শিল্প বিপ্লবোত্তর যুগ। এখন শিল্প বিপ্লবোত্তর মানে কি?
শিল্প বিপ্লবোত্তর মানে শিল্পের পরের যুগ, আর প্রাক শিল্প যুগটা কি? শিল্প বিপ্লবের আগের যুগ। তা এই আগের যুগে কিন্তু সমস্যাটা অত প্রকাট আকারে ধারণ না করলেও শিল্প বিপ্লবের পরে কিন্তু সমস্যাগুলো অনেক বেশি আকারে ধারণ করেছে। ঠিক আছে শিক্ষার্থীবৃন্দ, দেখা যাচ্ছে যে আমরা যেমন ইতিবাচক ফল পেয়েছি, আমরা যেমন ইতিবাচক ফল পেয়েছি, তখনই কিন্তু আবার দেখা গেছে যে আমরা নেতিবাচক বিষয়টাও কিন্তু আমাদের অনেক ভোগান্তিতে ফেলেছে, যেমন সামাজিক বিচ্ছিন্নতা, যৌথ পরিবার ভেঙে একক পরিবার, নৈতিক অধঃপতন ইত্যাদি ইত্যাদি। তা দেখো সেই জন্যে এই সমস্যাগুলির কারণে সমস্যা সমাধানে বিজ্ঞানসম্মত জ্ঞানার্জনের প্রয়োজন দেখা দিয়েছে, আর সমাজকর্ম অধ্যয়নে আমরা সেটা ভালোভাবে বুঝতে পারি। সমস্যা মোকাবেলায় জনগণের অংশগ্রহণ, কোনো সমস্যাগ্রস্ত ব্যক্তি যখন সমাজকর্মীর কাছে আসে সমস্যা নিয়ে, তখন যদি তার অংশগ্রহণ অফ থাকে তাহলে কিন্তু সেই কর্মসূচি কিন্তু ব্যর্থতায় পর্যবসিত হয়। কিন্তু সমস্যা সমাধানে কিন্তু জনগণের অংশগ্রহণ সক্রিয় থাকতে হবে। জনগণের অংশগ্রহণ সক্রিয় থাকলে সে সমস্যার সমাধান সহজ হয়। গবেষণা এবং পরিকল্পনা, গবেষণাটা কি? গবেষণা হচ্ছে পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে কোনো পূর্ণাঙ্গ জ্ঞান, সঠিক তথ্যের মাধ্যমে যে পূর্ণাঙ্গ জ্ঞান, সেটাকে আমরা গবেষণা বলি। এবং পরিকল্পনা হচ্ছে কোনো বিষয় সম্পর্কে আগে থেকে কি করতে হবে, কেন করতে হবে, কিভাবে করতে হবে, কোথায় করতে হবে, এইগুলোই হচ্ছে পরিকল্পনা। এই যে কোনো সমস্যা সম্পর্কে আগে থেকে যদি গবেষণা এবং পরিকল্পনা করা হয় তাহলে সমস্যার স্থায়ী সমাধান দ্রুত সম্ভব হয়। এবার দেখো কাঙ্ক্ষিত পরিকল্পিত সামাজিক পরিবর্তন। কাঙ্ক্ষিত এবং পরিকল্পিত সামাজিক পরিবর্তন। আমাদের সামাজিক পরিবর্তন দুই প্রকার, বাঞ্ছিত পরিবর্তন এবং অবাঞ্ছিত পরিবর্তন। তা সামাজিক পরিবর্তনটা কি? সমাজের এক অবস্থা থেকে আর এক অবস্থার যে রূপান্তর, সেটাকে আমরা কি বলি? সামাজিক পরিবর্তন। সামাজিক পরিবর্তনটা সমাজের জন্য মঙ্গলজনক, পরিবর্তনটা সমাজের জন্য গ্রহণযোগ্য হয়, কিন্তু অমঙ্গলজনক অর্থাৎ যেটা মঙ্গল নয় সেটা কিন্তু আমাদের কাছে অবাঞ্ছিত হিসাবে আমরা দেখি। তাহলে সমাজকর্ম অধ্যয়নে কিন্তু বাঞ্ছিত পরিবর্তন সম্পর্কে জনগণের সুনির্দিষ্ট জ্ঞান লাভ সক্ষম হয়। এবার দেখো শিল্পায়ন ও শহরাঞ্জনিত সমস্যা মোকাবেলা। যে কথা আমি বলেছি, শিল্প বিপ্লবের ফলশ্রুতি হচ্ছে শিল্পায়ন ও নগরায়ন। এখন দেখো এই শিল্পায়ন ও নগরায়নজনিত সমস্যা, বিভিন্ন নৈতিক অধঃপতন, সামাজিক বিচ্ছিন্নতাবোধ, যৌথ পরিবার ভেঙে একক পরিবার সৃষ্টি, এগুলো হচ্ছে শিল্পায়ন জনিত সমস্যা, যেটা সমাজকর্ম অধ্যয়নে আরও সুনির্দিষ্ট হয়। অবহেলিত শ্রেণীর স্বার্থ রক্ষা। সমাজকর্ম সবসময় অবাঞ্ছিত, অসহায়, গ্রাসরুট অর্থাৎ তৃণমূল, এই তৃণমূল মানুষের সমস্যা সমাধানের জন্য এগিয়ে আসে এবং সেটা সক্রিয়ভাবে করার চেষ্টা করে। সমাজকর্ম অধ্যয়নে সেটা বোঝা যায়। এবার দেখো অনুকূল আর্থসামাজিক পরিবেশ সৃষ্টি। ব্যক্তির, সমস্যাগ্রস্ত ব্যক্তির নিজস্ব যে সম্পদ আছে, সেই সম্পদ এবং তার অন্তর্নিহিত প্রতিভার সর্বোত্তম ব্যবহার মাধ্যমে অনুকূল পরিবেশের সৃষ্টির মাধ্যমে সমস্যার স্থায়ী সমাধান দেওয়া সম্ভব। এবার দেখো স্বেচ্ছামূলক সংস্থার অনুকূল আর্থসামাজিক পরিবেশ সৃষ্টি, স্বেচ্ছামূলক সংস্থার কার্যক্রম তত্ত্বাবধান। স্বেচ্ছামূলক কার্যক্রম সংস্থার কার্যক্রম তত্ত্বাবধান অর্থাৎ আমাদের সমাজে সরকারি এবং বেসরকারি বিভিন্ন সমাজসেবা কার্যক্রম জনগণের সেবায় নিয়োজিত রয়েছে। স্বেচ্ছামূলক সংস্থার কার্যক্রম সমাজকর্ম অধ্যয়ন করলে সে তত্ত্বাবধান সম্পর্কে সমাজকর্মীরা পূর্ণাঙ্গ ধারণা পেতে পারে। এবার দেখো সমাজকর্মের পরিধি। আমরা এত সময় সমাজকর্মের গুরুত্ব দেখলাম এবং বুঝলাম। শিক্ষার্থীবৃন্দ, এবার দেখো সমাজকর্মের পরিধি। সামগ্রিক কল্যাণ,
সমাজকর্ম কিন্তু সামগ্রিক কল্যাণে বিশ্বাসী। এর আওতাটা হচ্ছে সামগ্রিক কল্যাণের মধ্যে। এই সামগ্রিক কল্যাণ কি? সমাজের অর্থনৈতিক, সামাজিক, মানসিক, শারীরিক ইত্যাদি একটি দিকের কল্যাণ নয়, এটা হচ্ছে সমাজকর্মের পরিধিভুক্ত সকল মানুষের আলোচনা। জাতি, ধর্ম, শ্রেণী নির্বিশেষে সকল মানুষের, যেমন উঁচু নিচু, সাদা কালো, ধনী দরিদ্র, সকলের এই সমস্যা সমাধানে সমাজকর্মের আওতাভুক্তর মধ্যে আসে। সমস্যার বিজ্ঞানসম্মত সমাধান। সমস্যার বিজ্ঞানসম্মত সমাধান মানে সমাজকর্মের স্থায়ী সমস্যার সমাধান, সেটা সমাজকর্মের পর্যায়ভুক্ত। সমাজ কাঠামো নিয়ে আলোচনা। সমাজ কাঠামো নিয়ে আলোচনা। সমাজে রীতিনীতি, প্রথা, মূল্যবোধ, বিভিন্ন প্রথা আমাদের চারপাশে বিদ্যমান। সমাজকর্ম অধ্যয়নে এই সমাজ কাঠামো নিয়ে আলোচনা সমাজকর্মের আলোচ্য বিষয়। প্রতিকারমূলক সমাজকর্ম কার্যক্রম। এই প্রতিকারটা কি? প্রতিকার হচ্ছে কি? সুরাহা করা অর্থাৎ বিহিত করা। প্রতিকার শব্দ অর্থ কি? সুরাহা করা অর্থাৎ বিহিত করা। বিভিন্ন কর্মসূচির মাধ্যমে সমাজকর্ম জনগণের প্রতিকারমূলক কার্যক্রম কি কর্মসূচি প্রণয়ন করে সমস্যার স্থায়ী সমাধান করে। সমাজকর্মের ইতিহাস ও দর্শন সম্পর্কিত আলোচনা। সমাজকর্মের ইতিহাস ও দর্শন সম্পর্কিত আলোচনা, যে আলোচনাটা প্রত্যেকটি বিষয়ে এক একটি ইতিহাস ও দর্শন আছে। রাষ্ট্রীয়ভাবে সমাজকর্মেরও ইতিহাস ও দর্শন সম্পর্কিত আলোচনা আমরা দেখতে পাই। পল্লী উন্নয়নের আলোচনাভুক্ত। পল্লী উন্নয়ন এর আলোচনাভুক্ত। সমাজকর্ম সবসময় গ্রামের মানুষের অর্থাৎ গ্রামের উন্নয়নটা নিয়ে বেশি বিশ্বাসী। একটা দেশের উন্নয়ন তখনই সম্ভব যখন গ্রামের উন্নয়নটা সার্বিকভাবে নিশ্চয়তা প্রদান করা যায়। প্রতিরোধমূলক কার্যক্রম। প্রতিরোধমূলক কার্য অর্থাৎ এটা হচ্ছে বাধা দান, নিরোধ। অর্থাৎ প্রতিরোধ মানে কি? বাধা দান এবং নিরোধ। এই নিরোধ হচ্ছে বিভিন্ন কর্মসূচি, সমবায় উন্নয়নমূলক, তারপরে গ্রামীণ সমাজসেবা ইত্যাদির মাধ্যমে এই প্রতিরোধমূলক ব্যবস্থা সমাজকর্ম অধ্যয়নে বা সমাজকর্মের আওতাভুক্ত রয়েছে। এটা কুটির শিল্পের উন্নয়ন। আগে প্রাচীনকালে দেখা যেত কুটির শিল্পের পরে মানুষ অনেক তার জীবিকা নির্বাহের উপায় হিসাবে কুটির শিল্পটাকে বেছে নিয়েছে, কিন্তু শিল্প বিপ্লবের ফলে দেখা গেছে কুটির শিল্পের অবলুপ্তিটা এসে গেছে। কিন্তু এখন এই কুটির শিল্পটা যাতে ডেভেলপ করা যায়, মানুষের কর্মসংস্থান বেড়ে যায়, যার কারণে কুটির শিল্পের উন্নয়নটা সমাজকর্ম পরিধির মধ্যে রাখা হয়েছে। মানব সম্পদের উন্নয়ন। মানুষকে সম্পদ হিসাবে বিবেচনা করা। প্রতিটি মানুষকে যদি সম্পদ হিসাবে বিবেচনা করা হয় তাহলে দেখা যাবে একটি জাতির উন্নয়ন হতে বেশি সময় লাগে না। অর্থাৎ তাদেরকে সক্রিয় সম্পদে পরিণত রাখার কৌশল সেটা রাখতে হবে, সেটা হচ্ছে সমাজকর্মের পরিধির মধ্যে রয়েছে। মৌলমানবিক চাহিদা পূরণ করা। মৌলমানবিক চাহিদা পূরণ করা। মানুষের মৌলমানবিক চাহিদা কি? মানুষের অস্তিত্ব জীবন রক্ষার্থে যে সকল অত্যাবশ্যকীয় দ্রব্য সামগ্রী প্রয়োজন, সেই সকল দ্রব্য সামগ্রীর সমষ্টিকে মৌলমানবিক চাহিদা বলা হয়। যেমন খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, স্বাস্থ্য, চিত্ত বিনোদন। শিক্ষার্থীবৃন্দ, তাহলে এই মৌলমানবিক চাহিদার নিশ্চয়তা সমাজকর্মের পরিধির আওতাভুক্ত। সমাজকর্ম পদ্ধতির আলোচনা। সমাজকর্ম দুইটা সমাজকর্ম সমস্যা সমাধান করে বিভিন্ন পদ্ধতির মাধ্যমে। তার প্রধান পদ্ধতি হচ্ছে দুইটা, মৌলিক পদ্ধতি এবং সহায়ক পদ্ধতি। এই মৌলিক পদ্ধতিকে আবার 3 ভাগে ভাগ করা যায়: ব্যক্তি সমাজকর্ম, দল সমাজকর্ম, সমষ্টি সংগঠন, অর্থাৎ সমষ্টি উন্নয়ন, সমষ্টি সংগঠন। আর সহায়ক পদ্ধতির মধ্যে সমাজকর্ম, গবেষণা, সামাজিক কার্যক্রম, সমাজসেবা ইত্যাদি রয়েছে। তা দেখো, আমরা দেখেছি সমাজকর্মের গুরুত্ব, সমাজকর্মের পরিধি তোমাদের। আজকে দেখো তোমরা শিখন ফলে যা শিখবে সেটা হচ্ছে সমাজকর্মের সংজ্ঞা বলতে পারবে, সমাজকর্মের গুরুত্ব বর্ণনা করতে পারবে, সমাজকর্মের পরিধি
ব্যাখ্যা করতে পারবে। তাহলে দেখা যাচ্ছে যে আজকে তোমাদের আমি পড়ালাম সমাজকর্মের গুরুত্ব, সমাজকর্মের পরিধি। শিক্ষার্থীবৃন্দ, আগামী দিন আমি তোমাদের দ্বিতীয় অধ্যায় থেকে বিভিন্ন টপিকস রয়েছে, সে দ্বিতীয় অধ্যায়ের টপিক্সের মধ্যে দেখো তোমাদের আমি পড়াবো সমাজকর্ম পেশার ঐতিহাসিক প্রেক্ষাপট, দরিদ্র আইনের ধারণা পড়াবো এবং 1601 সালের এলিজাবেথীয় দরিদ্র আইন। এই দুইটা টপিকস তোমরা দেখে আসবে শিক্ষার্থীবৃন্দ। ক্লাসের শেষে আবারও সকলকে আমি স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানাবো এবং মাদককে না বলার আহ্বান জানিয়ে আমার ক্লাস এখানে রাখছি। শুভ মধ্যাহ্ন।